নমস্কার। গত দুদিন আসতে পারিনি কারণ নানা কাজে একটু ব্যস্ত ছিলাম, তো সেটাও প্রাসঙ্গিক, কিন্তু সেই প্রসঙ্গে পরে আসব। আপাতত যেটা দিয়ে শুরু করি যে এই দুদিনে অনেক কিছু ঘটে গেছে, এখন সময় অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। তো এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন, উকিল হিসেবে নয়, ব্যক্তিগতভাবে। তো সেই নিয়ে তো হইচইয়ে চূড়ান্ত। তো একদল বলেছেন অপটিক্সে তিনি জিতে গেলেন, অর্থাৎ দৃশ্যমানতায় কীরকম দেখতে লাগে বিষয়টা, তাতে উনি জিতে গেছেন। আরেক দল বলতে লাগলেন যে উনি নাকি পিটিশন চোর। তো এই অপটিক্স এবং পিটিশন চোর দুটোই আমি বুঝিনি। সমস্যাটা যদি বাংলার মানুষের হয় তাহলে দৃশ্যমানতা দিয়ে কি এসে যায়? যদি মানুষের কাজে লাগে তবেই তো কাজে লাগছে, সব কিছুকে ভোটের রাজনীতিতে জুড়ে ফেলার কি আছে? আর এই পিটিশন চুরি, এটা তো একদমই বুঝিনি। মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য দাবি করেননি যে অন্য কেউ পিটিশন করেননি, ভূভারতে তিনি একাই পিটিশন করেছেন, তিনি প্রথম এবং তিনি শেষ, এই দাবি তিনি করেননি। তো উল্টো দিকে যারা পিটিশন করেছিলেন তারা বলছিলেন আমাদের পিটিশনটাই প্রথম, সেটা নিয়ে কেন প্রচার হয়নি? আরে ভাই, তারা পিটিশন করেছেন সেটা লোকে জানবে কী করে? তো আমিই জানতাম না। তারা একটা আবেদন করেছেন, সেটা নিয়ে প্রচার না করে কোথায় আতঙ্কিত হবেন না এসআইআর নিয়ে, কোথায় সেটিং, এইসব নিয়ে ব্যস্ত ছিলেন। নিজেরাই বলেননি, নিজেরাই লেখেননি, লোকে জানবে কী করে আর বলবেই বা কী করে? তো এটা প্রচণ্ড হাস্যকর। তো যাই হোক, এইটা ছিল প্রথম। দ্বিতীয় জিনিসটা যেটা হলো, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে, নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার ডাক দিলেন এবং সাংসদদের স্বাক্ষর শুরু করলো, স্বাক্ষর সংগ্রহ করা শুরু করলো তৃণমূল কংগ্রেস। কিন্তু কংগ্রেস বলল সেটা করা যাবে না। তারপর উল্টো দিকে অনাস্থা প্রস্তাব আনার চেষ্টা করলো কংগ্রেস লোকসভা স্পিকারের বিরুদ্ধে। তৃণমূল বলল তারা সেটা নেই। তো এই ভারতের যেই বিরোধী পক্ষ, যাদের নাম ইন্ডিয়া, তাদেরকে কিন্তু সত্যি কথা বলতে কি, এটা দেখে বলতে ইচ্ছা হয় খুঁড়ে খুঁড়ে প্রণাম। তো একদল জ্ঞানেশ কুমারকে ইমপিচ করতে সমর্থন করবে না, কেন করবে না কেউ জানে না, খোদায় মালুম। এবং তার জবাবে অন্য একদল স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সাড়া দেবে না। তো দুটো কারণ বলা হয়েছে, কারণ যে কিছুই বলা হয়নি তা নয়, কিন্তু দুটোই সম্পূর্ণ ফালতু। তো কংগ্রেস বলেছে যে হার যাতে সম্পূর্ণ নিশ্চিত, সেরকম ইমপিচমেন্টে তারা নেই। তো কথা হচ্ছে তাহলে অনাস্থা প্রস্তাবটা এনেছিল কেন? সেটাতে কি জয় সুনিশ্চিত? একদমই না। আর বিহারে কি হয়েছে তাতে হেরো পার্টি কারা, সে কি আর জানতে কারো বাকি আছে? না লোকসভায় অনাস্থা প্রস্তাবটা বা ইমপিচমেন্টটা পরাস্ত হবে, এটা কেউ জানে না। লক্ষ্যটা তো হচ্ছে একটা সংগঠিত বিরোধী পক্ষ আছে এরকম একটা বার্তা দেওয়া, যারা সুসংহত। তো সেই বার্তাটা না দিয়ে জেতা হারার হিসেব করা কি, তো আমার মগজে ঢোকে না। আর দুই হচ্ছে তৃণমূল জবাবে যেটা বলছে সেটাও সম্পূর্ণ ফালতু কথা। বলেছে সবাই মিলে একটা চিঠি দিয়ে স্পিকারকে সময় দেওয়া হোক। তো স্পিকারকে সময় দেওয়া হবে কথাটার মানে কি? এদের সময় পেলে এটা কী করবে? এরা তো, এদের তো একটা চমৎকার রেকর্ড আছে যে এরা সমস্ত বিরোধী সাংসদদের লোকসভা থেকে তাড়িয়ে দিয়ে তারপর আইন পাস করেছিল, মহুয়া মৈত্রকে বহিষ্কার করেছিল। তো সময় দিয়ে এদের কি হবে? তো ফলে এই কথাটাও ফালতু, সবাই জানে যে এটা কংগ্রেসের ওপর শোধ। কিন্তু কথা হচ্ছে যে এইটা কি শোধবোধের সময়? এগুলো তো ক্লাস 4-এর বাচ্চার মতো। তুই আমার পেন্সিল নিয়েছিলি কেন, তোকে কিন্তু আমি স্কেচ পেন দেবো না। একদম সম্পূর্ণ ক্লাস 4-এর বাচ্চাদের মতো কারবার। এখন আগেই বললাম যে দেখানোর কথা ছিল যে বিরোধী পক্ষ ঐক্যবদ্ধ, তা না করে তারা ক্লাস 4-এর বাচ্চাদের মতো কে কাকে পেন্সিল দেয়নি, কে কাকে স্কেচ পেন দেয়নি, এই নিয়ে ঝগড়াঝাটি করছে। তো এই গেল দুই পক্ষ। তৃতীয় আরেক পক্ষ আছেন, তারা আরও মজাদার। তারা সবেতেই সেটিং আবিষ্কার করে লাফালাফি করেন। তো পরিষ্কার এই যে ঘটনাটা বললাম, এখানে দেখা যাচ্ছে হচ্ছে দুপক্ষের চুলোচুলি, যেটা বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করছি। কিন্তু তাতে ওদের মহা আনন্দ, তাতে ওরা সেটিং খুঁজে পেয়েছেন, যেন তাতে কি আর মহা আবিষ্কার হয়ে গেছে, কলম্বাসের মতো আমেরিকা আবিষ্কার হয়েছে। তো আমেরিকা তো আবিষ্কার হয়নি, ব্যাপারটা হচ্ছে অবোধের যেরকম গোবোধে আনন্দ, এদের তাতেই আনন্দ। তো মনে হচ্ছে যে কার বিরুদ্ধে পিটিশন সেটা আদৌ বড় কথা নয়। এর আগে যখন লাফাচ্ছিলেন পিটিশন নিয়ে, তখন মনে হচ্ছিল যে কার বিরুদ্ধে পিটিশন সেটা আদৌ বড় কথা নয়, অন্য কেউ পিটিশন করলে তাকে ডাউন দেওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো এক্ষেত্রেও সেই মনে হচ্ছে যে বিজেপি হারলো না জিতলো, কি বার্তা দেওয়া গেল সেটা বড় কথা নয়, সেটিং যে ওরা খুঁজে পেয়েছেন এটাতেই কিন্তু মহা আনন্দ। তো এটা ক্লাস 4 নয়, এটা ক্লাস 3-র মতো কারবার। তুই অঙ্কে 12.5 পেয়েছিস, দাঁড়া ম্যাডামকে কিন্তু বলে দেবো তুই অঙ্কটা আমার থেকে শিখেছিলি, ইত্যাদি প্রভৃতি। তো অন্নদাশঙ্কর রায় বেঁচে থাকলে কাণ্ড দেখে নির্ঘাত লিখতেন, তো তেলের শিশি ভাঙলো বলে কুকুর উপর রাগ করো, তোমরা যেসব ধেড়ে খোকে ইন্ডিয়াকে ভাগ করো।
তো ইন্ডিয়া মানে আমি জোটের কথা বলছি, সবাই জানেন। তো যাকে উনি বেঁচেছেন যে উনি আর এখন বেঁচে নেই। তো এইটা হচ্ছে এখনকার পরিস্থিতিটা খুবই গুরুতর, তার মধ্যে এই জিনিস চলছে। তা পরিস্থিতিটা গুরুতর কেন বলছি, কারণ দীর্ঘদিন ধরে বিরোধী পক্ষের যতই অনৈক্য থাকুক, দীর্ঘদিন ধরে বিজেপি কিন্তু একটা প্রচার চালিয়ে যাচ্ছে নানা মাধ্যমে, গদি মিডিয়াকে দিয়ে, বুদ্ধিজীবীদের দিয়ে, রাজনীতিবিদদের দিয়ে, তথাকথিত নিরপেক্ষদের দিয়ে প্রচারটা চালিয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের জনবিন্যাস নাকি বদলে যাচ্ছে। তো আমি কিসে ব্যস্ত ছিলাম, যেটা দিয়ে শুরু করলাম, সেটা হচ্ছে বিভিন্ন জিনিসে ব্যস্ত ছিলাম। তার মধ্যে একটা হচ্ছে এই যে আমরা ডেটা নিয়ে একটা কাজ করছি, যে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলাচ্ছে কি না, বদলালে কীভাবে বদলাচ্ছে, সেই নিয়ে কাজ করছিলাম। তো আজকের বিষয় সেটাই। তো এইটা নিয়ে ব্যস্ত ছিলাম এবং আগামী কয়েকদিন হয়তো একটু ব্যস্ত থাকবো, ফলে অনিয়মিত থাকবো, কিন্তু আপনারা দয়া করে চ্যানেলটা দেখে যাবেন। আর আরেকটা জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম, সেটাও বলে রাখি। সেটা হলো যে অনেকে বইমেলায় এসেছিলেন, বই পাননি, ছোট স্টল আমাদের, তো সবাই জানেনি। তো আমাদের দোকানে সব বই এসে গেছে, পুটিরামের উল্টো দিকে। অনুগ্রহ করে কেউ যখন কলেজ স্ট্রিটে যাবেন বইগুলো তুলে নেবেন। তো যাই হোক, এইটা হচ্ছে দ্বিতীয় কথা। এবার আসল কথায় ফিরি, যে পশ্চিমবঙ্গের জনবিন্যাস। তো এর আগের দিন আগের অনুষ্ঠানে আমরা দেখিয়েছিলাম যে এই যে তথ্য নিয়ে কাজ কারবার করছি, তাতে সীমান্তবর্তী বনগাঁ অঞ্চলে কী হচ্ছে দেখিয়েছিলাম। তো অনেকেই অনেক জায়গায় বলেছিলেন এবং লিখেছিলেন যে খাস কলকাতার কাছাকাছি কী হচ্ছে এটা জানা দরকার। তো আজকের বিষয় হচ্ছে যে খাস কলকাতা শহরের সন্নিকটে সল্টলেক। তো জায়গাটা আগে ছিল বেলগাছিয়া বিধানসভায়, এখন বিধাননগর বিধানসভা। তো মানচিত্র একটু একটু বদলেছে, কিন্তু আমাদের বিশ্লেষণ একটুকু ধরে নিয়ে, কারণ আমরা প্রবণতা খুঁজছি। ঠিক সব তথ্য 100 জন ভোটার মানে 98 জনের বদলে আমরা 100 বলছি কিনা এটা বড় কথা নয়, প্রবণতাটা কি এটাই আমরা খুঁজছি। তো এই অঞ্চলে জনবিন্যাস কীরকম বদলেছে সেই তথ্য নিয়ে আমরা কাজ কারবার করছিলাম। আমি একা না, বাংলা গবেষণা কেন্দ্র পড়ছিলাম এবং বহু মানুষ কাজ করেছেন। তারা কি পরিমাণ পরিশ্রম করছেন সেটা ভাবা অকল্পনীয়। তো আমি শুধু এটা উপস্থাপনা করছি মাত্র, কাজটা আমি করছি তা না, এটা ভুল ভাববেন না। তো যাই হোক, জনবিন্যাস নিয়ে আমরা অনুসন্ধান করছিলাম। জনবিন্যাস বদলে যাওয়া বলতে প্রথমেই বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী কিংবা রোহিঙ্গাদের কথা মনে পড়ে। সেই যে বিখ্যাত আমাদের সেলিব্রিটি লেখক বলেছিলেন যে জনবিন্যাস চারদিকে বদলে গেছে, তারপরেই আমাদের বিরোধী দলনেতা চেঁচাতে শুরু করলেন যে রোহিঙ্গা 1.5 কোটি রোহিঙ্গা ইত্যাদি প্রভৃতি, এবং তারপরেই আমাদের গডি মিডিয়া দেখাতে শুরু করলো সীমান্তে কীরকম ভিড়। সব মিলিয়ে আমাদের মনে পড়ে কিন্তু মুসলমান অনুপ্রবেশকারী কিন্তু রোহিঙ্গাদের কথা। তো বিশেষ করে ওই যে বস্তি ফাঁকা হয়ে যাচ্ছে এবং সীমান্তে ভিড় হচ্ছে, যেটা দেখানো হচ্ছিল সেটা কিন্তু এই বিধাননগর সংলগ্ন এলাকাতে। তো আমরা তাই প্রথম অনুসন্ধানটা করি মুসলমানদের নিয়ে। তো তাতে যা পাওয়া গেছে সেটা হচ্ছে খুব পরিষ্কার। 2002 সালে বেলগাছিয়া কেন্দ্রে মুসলমান ভোটার ছিল 9.19% এবং 2025 সালে বিধাননগর কেন্দ্রে মুসলমান ভোটার হলো 8.24%। প্রায় 1% কমেছে এবং এই মুসলমানের মধ্যে বাঙালি এবং অবাঙালি দুই আছে। তো দেখা যাচ্ছে যে জনবিন্যাস বদলেছে, একটু বদলেছে, কিন্তু সেটা হচ্ছে আসলে মুসলমানের শতাংশ কমেছে, 1% মতো বাড়েনি। তো এটা কোত্থেকে পেলাম তার বিশদ পদ্ধতিটা আপনাদের বলবো। তো কিন্তু কথাটা খুব পরিষ্কার যে কোটি কোটি, এবং এতে কিছু যৎসামান্য ভুল টুলো থাকতে পারে, আগেই বললাম সীমান্ত তো একটু বদলেছে বিধানসভা এলাকাগুলোর। তো কিন্তু এটা নিয়ে নিশ্চিত করে একটা জিনিস বলা যায় যে কোটি কোটি অনুপ্রবেশকারী সল্টলেক সংলগ্ন এলাকায় রোহিঙ্গা ইত্যাদি ঢুকে পড়েছে, এরকম আদৌ না। এমনকি এসআইআরের ভয়ে সীমান্তে সবাই ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে এবং পালাচ্ছে যেরকম দেখানো হচ্ছিল টিভিতে, এরকমও না। কারণ যে তালিকাটা ধরে আমরা কাজটা করেছি সেটা 2025-এর তালিকা। এই যে ড্রাফট লিস্ট বেরিয়েছে সেটাও নয়, 26-এর ড্রাফট লিস্ট নয়। ফলে এসআইআরে কেউ যদি পালায় তাহলেও তার নাম তালিকায় থাকবে। তো ফলে আমরা অনুপ্রবেশকারী মুসলমানদের সংখ্যায় প্রচুর বেড়ে যাচ্ছে তা আদৌ খুঁজে পাইনি, 1% কমেছে আমরা দেখেছি। ফলে ওটা কাঁচা মিথ্যে কথা যেটা চারদিকে ছড়ানো হচ্ছিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই সল্টলেক সন্নিহিত এলাকায় সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্টাডি নয়, যদিও আমার ধারণা সারা পশ্চিমবঙ্গে একই ব্যাপার, কিন্তু যেটা নিয়ে আমরা অনুসন্ধান করেছি সেই অংশটুকুই শুধু বলবো। তো অনুপ্রবেশকারী মুসলমান আমরা তো তন্ন তন্ন করে খুঁজে পেলাম না। তো তারপর আমরা আরেকটা অনুসন্ধান করি, সেটা হলো বাঙালি নাম নিয়ে। বাঙালির নাম বলতে হিন্দু এবং মুসলমান দুই। তো সেই অনুসন্ধানটা কি করে করা হয় সেই কায়দাটা পরে বলছি, কিন্তু আমরা কি পেয়েছি সেটা আগে বলে দিই। তো 2002 সালে আমরা যেটা পেয়েছি, বেলগাছিয়া কেন্দ্রে বাঙালি নামের ভোটার ছিল 62.82%। 2025 সালে বিধাননগর কেন্দ্রের বাঙালি নামের ভোটার
কমে হয়েছে 57.50%। তো এইবার আপনারা দেখুন যে জনবিন্যাস বদলটা ঠিক কি হয়েছে। কলকাতা সন্নিহিত অঞ্চলে 1 লাফে 5% বাঙালি কমে গেছে। তো জনবিন্যাস, ভয়াবহ জনবিন্যাস বদল যদি কিছু থাকে তাহলে এটাই হলো জনবিন্যাস বদলের চরিত্র, যে বাঙালির সংখ্যা কমছে এবং অবাঙালির সংখ্যা বেড়ে চলেছে। তো এবার আমি আসবো যে এই সংখ্যাগুলো তো বলে দিলাম কিভাবে জিনিসটা পেয়েছি। তো আমরা প্রতিটি বুথের, ওই যে বিধাননগর বা বেলগাছিয়া যাই বলুন, বিধানসভার প্রতিটি বুথের ভোটার তালিকার পিডিএফকে নামিয়ে নিয়ে মেশিন রিডেবল করেছি। তো রাহুল গান্ধী এই নিয়ে খুব হাহাকার করেছিলেন, ভারতে অনেকেই হাহাকার করেছেন, কিন্তু কাজটা আলাদা করে কেউ প্রকাশ করছেন বলে দেখিনি, আমরা এই প্রথম। তো এইটা আমরা প্রথম কাজ করেছি। দ্বিতীয় যেটা করেছি, এই নামগুলো থেকে ওই 2020 এবং 2025, 2002 এবং 2025 দুটো তালিকাতে খুঁজে বার করেছি আরবি নাম কি আছে। এর অজস্র প্যাটার্ন হয়, সবকটা প্যাটার্ন আমরা খুঁজে বের করেছি, বা বলতে বলা যায় প্রায় সবকটা, সব ধরে ফেলেছি তা নয়। তো পদবি ধরে ধরে সবকটা প্যাটার্ন আমরা বার করার চেষ্টা করেছি এবং তারপর মুসলমান সংখ্যা খুঁজে বার করেছি প্রোগ্রাম চালিয়ে। তো 3 হচ্ছে, এবং এই মুসলমানের মধ্যে বাঙালি অবাঙালি 2 আছে। এবং 3 হচ্ছে বাঙালি যখন খুঁজে বার করার পদ্ধতি বলি, বাঙালিও খুঁজে বার করা হয়েছে একই পদ্ধতিতে। ধরুন হিন্দুদের ক্ষেত্রে দাস, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায় এবং তার অজস্র রকম ভ্যারিয়েশন সব কটা একটা লিস্টই বানানো হয়েছে, বিরাট বড়, বানানের সমস্ত রকম ফেরেট, বাংলা বানান, ইংরেজি বানান। তো কিছু কিছু পদবি আছে যে গুপ্ত, সেটা গুপ্তাও হতে পারে, গুপ্তও হতে পারে, সেগুলোকে বাঙালি ধরে নিয়েছি। তো মুসলমান বাঙালি নামেরও এরকম কিছু প্যাটার্ন খুঁজে বার করা হয়েছে, যেমন হক, কাজী, শেখ ইত্যাদি। তো এইগুলো ধরে ধরে আমরা কত বাঙালি আছেন খুঁজে বার করেছি। এবং মুসলমানদের ক্ষেত্রে যদি বলুন, বা গুপ্ত বা গুপ্তার ক্ষেত্রেই বলুন, এরা বাঙালি হবেন এরকম কোনো গ্যারান্টি নেই। ফলে বাঙালির সংখ্যা বলে আমরা যা বলছি সেটা তার থেকে আসলে কমও হতে পারে, এবং সামান্য কিছু ভুলভ্রান্তিও থাকতে পারে, যেমন ধরুন সব কটা পদবি যে আমরা ধরে ফেলেছি তা নয়। তো এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু মোটামুটি একটা প্রায় নিখুঁত হিসেব আমরা করেছি। সেখানে আমরা যা পেয়েছি লিস্টে আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, যে 2002 সম্পূর্ণ ভোটার সংখ্যা স্ক্যান যেটা আমরা করেছি সেটা হচ্ছে 1,79,896। তার মধ্যে বাঙালি এবং অবাঙালি মুসলমান নামের সংখ্যা 16,535। এবং মুসলমান সংখ্যাটা যখনই আমি বলছি সেটা বাঙালি এবং অবাঙালি ধরে, এবং বাঙালি যখনই বলছি তখন সেটা মুসলমান এবং অমুসলমান এবং হিন্দু ধরে। তো বাঙালি, হিন্দু এবং মুসলমান নামের সংখ্যা এর মধ্যে 1,13,000। তো এটা 2002-এর। 2025-এর সম্পূর্ণ ভোটার সংখ্যা স্ক্যান করেছি আমরা, যেটা বিধাননগর বিধানসভায়, সেটা হচ্ছে 2,21,656। বাঙালি এবং অবাঙালি মুসলমান নামের সংখ্যা 18,274। বাঙালি, হিন্দু এবং মুসলমান নামের সংখ্যা হচ্ছে 1,27,449। তো এতক্ষণ আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে শতাংশ। শতাংশের হিসেবে মুসলমানের সংখ্যা কমেছে, বাঙালির সংখ্যা কমেছে, এটা আমরা দেখলাম। আবারও বলছি, বাঙালি মানে বাঙালি, হিন্দু এবং মুসলমান, আর মুসলমান মানে হচ্ছে বাঙালি এবং অবাঙালি মুসলমান। তো দুটোই দেখলাম আমরা কমেছে। মুসলমানের সংখ্যাটা একটু সামান্য কম কমেছে, বাঙালির সংখ্যা তো একেবারে 5% কমে গেছে। তো এইটা হচ্ছে শতাংশ, কিন্তু আসলে তো ভোটার বেড়েছে। তো আমরা অ্যাবসলিউট নাম্বার, সংখ্যা যেটা আছে সেটা যদি দেখি তাহলে কিন্তু একটা চমৎকার ব্যাপার দেখব, চমৎপ্রদ ব্যাপার দেখব। তো ভোটার তালিকায় 2002 থেকে 2025 এই 23 বছরে বাঙালি সংখ্যা কত বেড়েছে? বেড়েছে কিন্তু মাত্র 14,000 কিছু, 14,436 জন মাত্র। তো সংখ্যাটা কেন মাত্র বলছি, শতাংশ দিয়ে বলবো। তো তা সত্ত্বেও 14,000 বেড়েছে। তো কেন সেটা বেড়েছে? শহুরে, ধর্মনিরপেক্ষেই শহুরে বঙ্গবাসীর মধ্যে জন্মহার বৃদ্ধি, যেটাকে আমরা বলি ফার্টিলিটি রেট, সেটা খুবই কম এখন, মোটামুটি 1.3। তো ফলে এরপর থেকে জনসংখ্যা আসলে কমার কথা, কিন্তু ভোটার তালিকা তো সদ্যজাতদের ধরে হয় না। 18-20 বছর যাদের বয়স হয় তারাই ঢোকেন। তো 18-20 বছর আগে জন্মহার ঠিক এতটা কম ছিল না, সেই অনুযায়ী সামান্য বেড়েছে। এছাড়া গড় আয়ু বেড়েছে, তারও প্রভাব থাকতে পারে। কেউ হয়তো গ্রামাঞ্চল থেকে এসেছেন, তারও প্রভাব থাকতে পারে। তো মোট ভোটার বেড়েছে 41,760 জন, তার মধ্যে মাত্র 14,000 হচ্ছেন বাঙালি, এবং বাকি বেশিরভাগ অংশটাই 27,324 জনই হচ্ছেন অবাঙালি। এই জন্যেই বাঙালি সংখ্যাটা মাত্র বললাম। তো শতাংশের হিসেবে ভোটার সংখ্যা বৃদ্ধির 65% অবাঙালি।
65%। 65% যদি অবাঙালি হয় তাহলে পড়ে থাকেন হচ্ছে 35%, সেটা মাত্র সেইটুকু মাত্র বাঙালি। তো আন্দাজ করা যায় যে অবাঙালি 65% বেড়েছে, এর বৃহদাংশই পরিযায়ী, মানে বাইরে থেকে এসেছেন স্থায়ী বা অস্থায়ীভাবে। কেন সেটা বলছি, কারণ পশ্চিমবঙ্গে যারা অবাঙালি আছেন তাদেরও জন্মহার খুব বেশি এরকম পাওয়া যায় না, ফলে এই বৃদ্ধিটা ব্যাখ্যা করতে পারে একদম বাইরে থেকে আগমন হলে। ফলে কলকাতা সন্নিহিত এই যে বিধাননগর কেন্দ্রে জনবিন্যাস বদলের যে চিত্র পাওয়া যায় সেটা মোটামুটিভাবে এই যে গত 23 বছরে মোট জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে 23%, এর মধ্যে অবাঙালি, এই 23-এর মধ্যে অবাঙালি হচ্ছে 15% এবং বাঙালি হচ্ছে মাত্র 8%। এবং মোট বৃদ্ধিটাকে যদি আপনি 100% ধরেন তার মধ্যে 65% অবাঙালি, 35% বাঙালি। এবং আগেই যেটা বললাম, আমরা অনুমান করেছি যে এর বৃহদাংশ পরিযায়ী, স্থায়ী বা অস্থায়ীভাবে, কারণ কলকাতা সন্নিহিত এলাকায় স্থায়ী বসবাসকারী অবাঙালিদের জন্মহার বেশি, এরকম কোনো তথ্য আমাদের হাতে নেই, আমরা এরকম কিছু পাইনি। ফলে যেটা আমরা দেখতে পেয়েছি যে অন্তত এই এলাকাটা, কলকাতা সন্নিহিত এই এলাকাটায় জনবিস্ফোরণ ঘটেছে, জনবিন্যাস বদলেছে, কিন্তু জনবিস্ফোরণটা মূলত অবাঙালি জনবিস্ফোরণ। এবং আমরা যৌক্তিক অনুমান করেছি সেটা ভিন রাজ্য থেকে আগতদের কারণেই। জনবিন্যাস বদল বলতে যেটা বোঝেন আপনারা সেটা এইটুকুই, রোহিঙ্গা মুসলমানে ভর্তি হয়ে গেছে তা একেবারেই নয়। তো জন্ম নিয়ন্ত্রণ পরিকল্পনা সাফল্য লাভ করেছে, গোটা বাংলায় খুব ভালো করেছে, কিন্তু তারপরেও জনসংখ্যা যে বেড়ে চলেছে তার মুখ্য কারণ কিন্তু এইটাই। তো কলকাতা বা তার সন্নিহিত এলাকাকে যদি আমরা একটা সুষম জনবিন্যাস আছে বলে ধরে নিই, ধরা যায় কিনা আমি জানি না, সেসব বিশ্লেষণও পরে করব, তাহলে কিন্তু জনবিস্ফোরণের একটা বড় কারণ হচ্ছে বহির্রাজ্য থেকে আগত পরিযায়ীরা। তারা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত যা খুশি হতে পারেন, কিন্তু এটাই বড় কারণ। তো জনবিন্যাস বদল বলতে এইটাই। তো এইটা একটা ব্যাপার যেটা ঘটে থাকে। তার মধ্যে একটা উদ্বেগজনক বিষয় আছে যে মেট্রো শহরে নিশ্চয়ই বাইরের লোকজন আছেন, কিন্তু একটা উদ্বেগজনক ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের জন্মহার কমছে পশ্চিমবঙ্গে। সারা পশ্চিমবঙ্গেই জন্মহার কিন্তু এখন 2-এর নিচে, ফলে জনসংখ্যা ক্রমশ কমার কথা। উল্টো দিকে গোবলয় জনসংখ্যা বৃদ্ধির হার উত্তরপ্রদেশে 3-এর বেশি, বিহারে 2.5-এর বেশি, ফলে ওখানে জনসংখ্যা বাড়ছে। এই জনবিস্ফোরণের দায়িত্ব গোটা ভারতবর্ষকে নিতে হচ্ছে, গোবলয়ের জনবিস্ফোরণের দায়িত্ব। এবং তার একটা অংশ যদি পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হন তো এর দায়িত্ব কিন্তু তাদের নেওয়া উচিত, আমাদের নয়, এটা প্রথম কথা। তো দ্বিতীয় কথা হচ্ছে যে একটা জিনিস আমরা লক্ষ্য করছি বিজেপির রাজনৈতিক এজেন্ডায়, তারা কিন্তু গোবলয় একটা সুকৌশলে প্রচার চালাচ্ছে বলে কানে আসছে আমাদের, নিশ্চিত নয়, যে হিন্দুস্তানের অংশ করতে হবে বাংলাকে, হিন্দুস্তানকে। অনেকে উপনিবেশ শব্দটা বলেন, সেটা সত্যি কিনা আমি বলতে পারবো না, কিন্তু এই স্লোগানটা আছে। খুব সন্দেহ করার কারণ আছে, যৌক্তিক কিনা জানি না, ভয় পাওয়ার কারণ আছে যে সেই এজেন্ডা সফল করার জন্য নানা রকম কাজকর্ম চলছে। এবং সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে, ব্যাংকের কর্মচারীদের মধ্যে, ট্যাক্সি চালকদের মধ্যে জোর করে অবাঙালির প্রভাব বাড়ানো, যেটা সাধারণভাবে আছে সেটা নয়, এটা জোর করে বাড়ানো যাতে হিন্দুস্তানে পরিণত করা যেতে পারে। ফলে এই বিপদটা কিন্তু থাকতেই পারে, সেই বিপদ নিয়ে আমাদের সচেতন থাকার দরকার। আমরা স্টাডিটা চালিয়ে যাচ্ছি, কলকাতার সন্নিহিত এলাকা আপনাদের দেখালাম, এর আগে দেখিয়েছি বনগাঁ, এবং এরপরে অন্যান্য এলাকাতে আমরা যাব। ফলে চ্যানেলটা অনুসরণ করবেন, বিপদ সম্পর্কে অবহিত থাকবেন। যে আমরা যে এসআইআরের বিপদ বলি সেটা একটা তো আদালতে চলছে হই হই করে, যে বাদ দেওয়া যাবে না, শুনানিতে ডাকা হচ্ছে যাদের, এটা একটা বিপদ। 2 হচ্ছে ফর্ম 6 এবং ফর্ম 7। আমি যেটা বললাম যে ভোটার সংখ্যা অবাঙালিদের বাড়ছে, ফর্ম 6 কি হতে চলেছে কেউ জানি না, জোর করে বাড়ানো হচ্ছে কিনা জানি না, হতেই পারে নাও পারে, কিন্তু সতর্ক থাকার দরকার। আর ফর্ম 7 হচ্ছে বৈধ ভোটারদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে কিনা। তো এই সব কটা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে, ভবিষ্যতে বিপদ আরও বাড়তে পারে। তো আজকে এইটুকুই, এবং আমি আবারও বলছি আমি একটু অনিয়মিত থাকতেই পারি, কারণ নানা জিনিস নিয়ে কাজকর্ম চলছে। তো 2-1 দিন অনিয়মিত থাকলেও এই যে বিশ্লেষণগুলো করছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ফলে আপনারা চ্যানেলটা এসে নিয়মিতভাবে দেখে যাবেন। আর দোকানের কথা তো বললামই, আসবেনই সময় সুযোগ পেলে। তো এই ভিডিওটা যারা দেখলেন, যাদের মনে হলো যে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, তারা অতি অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করুন। তো ঠাট্টাই আর কি, বিশেষ কিছু নেই আজকে, কিন্তু আজকে ব্যাপারটা সিরিয়াস, এটুকু আপনাদের দেখালাম। সবাই ভালো থাকবেন, একটু অনিয়মিত থাকবো, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নমস্কার।